প্রতি বছর। আর এই ওয়ামা সংস্থাটি প্রতি বছরই একটি নতুন স্লোগান বা একটি নতুন থিমে উদ্বোধন করে থাকে। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2020 এই বছরের থিমটি হলো স্টেপ আপ ফর ব্রেস্ট ফিডিং, এডুকেট অ্যান্ড সাপোর্ট অল। অর্থাৎ স্তন্যপানের বিষয় সম্পর্কে প্রত্যেকটি প্রসূতি মাকে শিক্ষিত করতে হবে। শুধু তাই নয়, এই বিষয়ে শিক্ষা আমাদের সকলেরই প্রয়োজন। আর প্রত্যেকের সফল প্রচেষ্টা ও সমর্থনের মাধ্যমে এই বিশেষ প্রোগ্রামটিকে সফল করা যাবে। তাই আমাদের সকলের মিলিত প্রয়াস হোক যাতে প্রত্যেকটি মা স্তন্যপানের বিষয় সম্পর্কে সঠিক বিধি শেখে এবং তাদেরকে আমরা সকলেই সাহায্য করি, সমর্থন করি। আমাদের এত প্রচেষ্টা থাকা সত্ত্বেও ভারতবর্ষে WHO প্রদত্ত একটি ডাটা সম্পর্কে জানা যাচ্ছে যে প্রতি 3 জন নবজাতক শিশুর মধ্যে 2 জন প্রতি বছর বঞ্চিত হচ্ছে সঠিকভাবে দুগ্ধপান থেকে। তাই আমাদের সকলের প্রচেষ্টা, সকলের সমর্থনের প্রয়োজন এই সকল মায়েদের। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডক্টর কল্যাণশ্রী বন্দ্যোপাধ্যায় স্যার, মাননীয় NS ম্যাম, মাননীয় PNO ম্যাম, স্কুল অফ নার্সিং, আর উল্লেখযোগ্য NGO সংস্থা ওয়ার্ল্ড হেলথ মিশনের আধিকারিক ধীরেন্দ্র চন্দ্র দোলে স্যার এবং ম্যাডাম আইনলা। মাননীয় অতিথি আর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় জিএনএস ম্যাম। মাননীয় অতিথিদের সম্বর্ধনা জানাতে আমি ডেকে নিচ্ছি 4th ইয়ার BSc নার্সিং স্টুডেন্ট দুর্গা বিশ্বাস ও নুসরাত আহমেদকে। এই সুন্দর অনুষ্ঠানে সকলের উপস্থিতি আরো আনন্দ মুখরিত করে তুলছে অনুষ্ঠান থেকে। এবার আমি ডেকে নিচ্ছি মাননীয়া NS ম্যাডামকে মঞ্চে আসতে এবং আজকের বিষয় সম্পর্কে কিছু বলার জন্য। আজ এখানে এখানে উপস্থিত আমার GNS ম্যাডামরা, কলেজ এবং স্কুলের ফ্যাকাল্টি ম্যাডামরা, ওয়ার্ল্ড ভিশনের তরফ থেকে ওনাদের আধিকারিকরা, সর্বোপরি উপস্থিত আছে এখানে নবজাতক যারা তাদের মায়েরা, তো মা হচ্ছে সমস্ত মা এবং তাদের পরিবারের সদস্যরা, সবাইকে জানাই। আর আছে আমার ছোট ছোট স্টুডেন্টরা যারা প্রায় প্রতিদিনই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে, কিন্তু যেহেতু আছে একটা স্পেশাল ব্যাপার উপস্থিতির জন্য আমি আজকে সবাইকে জানাই অনেক 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 মানে বলা যায় প্রায় 3 দশক ধরে চলছে, কিন্তু তাতেও
যে যে সমীক্ষা তাতে দেখা যাচ্ছে যে স্তন্যপানের যে দুটো বড় জন্মের 1 ঘন্টার মধ্যে বুকে দুধ খাওয়ানো শুরু করা, এবং 2 নম্বর হচ্ছে জন্মের 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ এবং দুধ ছাড়া অন্য কিছু নয়, অন্য কিছু না খাওয়ানো। এই দুটো জিনিসের উপরে জোর দেওয়া হয়। কিন্তু সমীক্ষা বলছে যে এখনো পর্যন্ত আমরা শতাংশের হিসাবে সেই কোনো আশাপ্রদ জায়গায় আমরা কিন্তু পৌঁছাতে পারি। এখনো বহু বাচ্চা আছে, প্রায় অর্ধেক 50% কাছাকাছি বাচ্চা এখনো জন্মের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ পায় না। তাহলে আমরা বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা মায়েদের এই জিনিসটা মায়েদের মধ্যে উৎসাহ চাই যে তারা যেন বাচ্চাকে বুকের দুধ থেকে বঞ্চিত না করে। এ ব্যাপারে আমি একটা কথা বলছি, মা এবং শিশুর ব্যাপার বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে কিন্তু মা ও শিশুর ভূমিকায় যথেষ্ট নয়। এখানে পরিবার এবং সমাজেরও একটা দায় আছে। পরিবারের বিশেষ করে পরিবারের পুরুষ সদস্য, বিশেষ করে পুরুষ সদস্য বাবা, তাকেও কিন্তু এই ব্যাপারে সামিল হতে হবে। তাকে এবং বাড়ির অন্যান্য সদস্যদের কিন্তু বুঝতে হবে যে বুকের দুধের কি উপকারিতা। সেটা বেলায় সেটা হচ্ছে বাচ্চার কাছে অমৃতের সমান। অমৃত মানে হচ্ছে যেটা আমরা অমৃত বলতে আমরা বুঝি যে যেটা মানুষকে অমরত্ব দান করে, সেরকম এই যে ঘন দুধটা সেটাও বাচ্চার বিভিন্ন রকম রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে এইরকম। এবং এই যে পরিমাণ এই সমস্ত কথা নিজেদের শিশুর পরিচর্যায় কাজে লাগাবে। আমরা আজকে খুবই আনন্দিত, আমাদের কলেজ অফ নার্সিং এর সিনিয়র লেকচারার ম্যাডাম চন্দ্রিমা মাইতি ম্যাডাম আজকে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। তাকে আমরা সম্বর্ধনা জানিয়েছি। এবার সকল অতিথিগণকে একটু হাততালি হয়ে যাক। সকল অতিথিগণকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ফিতে কেটে করা হোক। আসুন। ম্যাডাম আসুন। ম্যাম, স্কুল অফ নার্সিং, আমি ম্যামকে অনুরোধ করবো আজকের এই বিশেষ দিন উপলক্ষে কিছু বলার জন্য। ম্যাম, আপনি যদি আজকে বলেন কিছু আজকের এই দিনটি উপলক্ষে। জন্ম দিয়েছে। এখানে উপস্থিত আমাদের মঞ্চে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আমাদের ওয়ার্ল্ড মিশনের ম্যানেজার, আমাদের পিএনএস ম্যাডাম, সিনিয়র লেকচারার, যত ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর আছে, আমাদের সিস্টার টিচাররা উপস্থিত, আয়লা ম্যাডাম আর ওয়ার্ল্ড মিশনের যারা প্রতি। আজকে আমরা এই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করছি, তাদের যে অক্লান্ত পরিশ্রমে তারা প্রতিনিয়ত আমাদের মায়েদের বলে চলেছেন মাতৃদুগ্ধের উপকারিতা, মাতৃদুগ্ধ কেন পান করবে সেই কথা। সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাতৃদুগ্ধ পান সপ্তাহ খালি একটি সপ্তাহের পালন নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ইউনিসেফ এরা যে কর্মকাণ্ড নিয়েছে, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। মাতৃদুগ্ধ পান একজন, আমরা যারা স্তন্যপায়ী প্রাণী, মানে যারা যে সমস্ত বাচ্চারা মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়, তার মধ্যে মানুষ একজন। আমরা যদি দেখি গরু, কুকুর, বিড়াল, হাতি থেকে আরম্ভ করে বাঘ, উট, যত প্রাণী বলবে প্রত্যেকটা বাচ্চারা তার মায়ের দুধ খেয়ে বড় হয়। আপনারা যারা গ্রামে থাকেন তারা দেখে থাকবেন
যে একটি গরুর যখন প্রসব হয় সেই বাচ্চাটি ল্যালপা ল্যালপা করতে গিয়ে করতে করতে উঠে মায়ের বুকে মানে তার মায়ের বুকের বাচ্চাই ধরে প্রথম। তার জন্য তাকে শিখিয়ে দিতে হয় না। আমরা কেন শেখাচ্ছি? আমরা মানুষ, সবচেয়ে বুদ্ধিমান আমরা। আমাদের মধ্যে এই যে বুদ্ধিমত্তা, এটা কিন্তু কোনো অন্য জীবজন্তুর মধ্যে নেই। তাদের প্রকৃতিগত ভাবে একজন মায়ের বুকের দুধ খেয়ে বড় হতে হবে, এটা যদি একদম সত্য হয়, ধ্রুব সত্য হয়, তাহলে কেন আমরা এইরকম অনুষ্ঠান করছি? তার পেছনে কারণ হচ্ছে আমরা খুব আধুনিক হয়ে পড়েছি। এতটাই আধুনিক যে আমার বুকের দুধ আমি মা হওয়ার পর আমার বুকের দুধ আমার সন্তান খাবে, এটা অন্য কাউকে বলে দিতে হচ্ছে। এই বলে দেওয়াটা মোটেও সুখকর নয়। যারা মা আছেন তাদের জানতে হবে, আমার বাচ্চাটি যদি আমার বুকের দুধ সঠিক উপায়ে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ না খেয়ে বড় হয়, তাহলে একদিন এমন দিন আসবে সে যখন বলতে শিখবে, যখন সে নিজের কথাগুলো বলতে শিখবে, সে কোর্টে দাঁড়িয়ে চলে যাবে, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, বলবে মা তুমি কেন আমাকে বুকের দুধ খাওয়াওনি, কেন আমাকে বঞ্চিত করেছো 6 মাস পর্যন্ত, আমি দোষ করেছিলাম। সে এখন বলতে পারে না, সে এখন শুধু কেঁদে আপনার কাছে চাইতে পারে। কিন্তু আপনি যদি তাকে বঞ্চিত করেন, যদি তাকে না দেন, যদি আপনার আধুনিক মন বলে যে বাজারে যে কেনা দুধগুলো আছে সেগুলোই আমি খাওয়াবো বা গরুর দুধ খাওয়াবো, তাহলে কিন্তু আপনি তাকে বঞ্চিত করবেন। যে সমস্ত শিশু কম ওজন নিয়ে জন্মায় বা কম আগেই জন্মে, সেই সমস্ত মায়ের বুকের দুধ সেই সমস্ত শিশুদের মতোই তৈরি হয়। এর জন্য কোনো আলাদা বাইরের দুধ খেয়ে আপনার বাচ্চাকে মোটা করতে হবে না কোনো অবস্থাতেই। আর আপনার যদি সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে আপনি প্রথম 1 ঘন্টার মধ্যে যে গাবা দুধ বলে, যে গাঢ় দুধ, সেই গাঢ় দুধ যদি আপনি আপনার বাচ্চাকে দেন, তাহলে সেটাই প্রথম টিকা, সেটাই আপনার বাচ্চা পেয়ে তার যে বুদ্ধিমত্তা সেটার দরজা খুলে গেল। আজকে সবাই আমরা সরকারি চাকরি করি না, আমরা সবাই কিন্তু শ্রম দিয়েই, আপনারা সবাই কাজ করেন, কৃষক মাঠে খাটে, এত এত সুন্দর ফসলের উপহার দেয় আমাদের। আমরা কোথায় যাব? আপনারা যদি ফসল না দেন আমরা খাবো কি করে? সেই যে ফসল ফলাতে যে বুদ্ধির দরকার হয়, সেই বুদ্ধির জন্য কিন্তু বুকের দুধই প্রয়োজন, না হলে কিন্তু সেই ফসল আমাদের ঘরে আসবে না। যে শ্রমিক এত শ্রম দিয়ে বড় বড় ব্রিজ তৈরি করেন, বড় বড় বাড়ি তৈরি করেন, সেই তিনিও তার মায়ের বুকের দুধ খেয়ে যদি বড় না হন, তাহলে প্রথম অবস্থা থেকে তিনি জড়বুদ্ধি হবেন। সেই জড়বুদ্ধি মানুষ আমাদের নাগরিক হিসাবে কোনোভাবেই গণ্য হবেন না। তাকে নিয়ে কোথায় যাবে? আমাদের দেশের যে জনসংখ্যা, ভারতবর্ষের যে জনসংখ্যা, তাতে আমরা খুবই, আমাদের যে অর্থনৈতিক যে জায়গাটা আমাদের খুব নিচের দিকে জনসংখ্যার পরিপ্রেক্ষিতে, এত জনসংখ্যা যে আমরা দুধ কিনে খাওয়ার যে ক্ষমতাটা সেটা থাকে না। অথচ আমরা চাই আমার ওই চকচকে কৌটোর দুধটা আমাদের সামনে আসুক, আমার বাড়ির বাচ্চাটা ওই গরুর দুধটা খাক। কিন্তু এটা ভাবি না আমার কাছে, মানে আমি মা, আমার কাছে সেই ভান্ডারটা আছে, সেই অপুরন্ত ভান্ডারটা আমার কাছেই আছে, আমাকে কেনার জন্য পয়সা লাগবে না, আমাকে গরম করার জন্য পয়সা লাগবে না। আমি খালি যদি সঠিক উপায়ে আমি কিছু পুষ্টিকর বলতে যা খাই, প্রতিদিন যা সেই খাবারটা যদি খাই, উপযুক্ত ভাবে জল খাই,
জলীয় আহার খাই এবং আমার বাচ্চা যখন কাঁদবে তখনই তাকে যদি বুকের দুধ খাওয়াই তাহলে প্রচুর পরিমাণে বুকের দুধ আসবে। এই বুকের দুধের অনেক উপকারিতা আপনারা এখনই সবার কাছ থেকে জানবেন। প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন বুকের দুধ প্রথম খাওয়াচ্ছেন সেই বুকের দুধের ফলে এক ধরনের হরমোন মানে এক ধরনের ওষুধ নিঃসৃত হয় আমাদের মাথা থেকে। তার ফলে কি হয়, আপনার যে রক্তস্রাব হচ্ছে সেইটা কমে যাবে, সেটা আর হবে না। সেই রক্তস্রাব কমে যাবে, আপনার জরায়ুর সংকোচন হয়ে যাবে তাড়াতাড়ি। এটা তো একটা বিশাল কথা। আপনি নিয়মিত যদি দুধ পান করান আপনার বাচ্চাকে, তাহলে এই যে নানা রকম পদ্ধতি নিয়ে জন্ম নিয়ন্ত্রণের জায়গা আছে সেগুলো অনেকাংশে কমে যাবে। আপনার বাচ্চা দুটো বাচ্চার মধ্যে যে গ্যাপটা, যে সময়ের ব্যবধানটা, সেই সময়ের ব্যবধানটা অনেকটাই বেড়ে যাবে। আপনার জন্য আলাদাভাবে কিছু লাভ নেই। অনেক কিছু উপকারিতা আছে, কিন্তু সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে মানে 1 ঘন্টার মধ্যে শিশুকে হলুদ রঙের চকচকে গাঢ় দুধটা খাওয়ানো। তারপর থেকে শিশু যখনই কাঁদবে, যখনই তার খিদে পাবে তখন তাকে খাইয়ে যাওয়া। সারা দিনে 8 বার অন্তত খাওয়াতে হবে, 8 বার খাওয়াতে হবে। রাত্রিবেলা বেশি করে দুধ খাওয়াতে হবে, বুকের দুধ রাত্রিবেলা বেশি করে খাওয়াতে হবে। তাহলে কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলো বললাম সেগুলো ঠিক হবে। এবার যেন যে সমস্ত মায়েরা বাইরে কাজ করেন তাদের জন্য কিন্তু উপায় আছে। তাদের জন্য উপায়টা হচ্ছে তারা বুকের দুধ কি পদ্ধতিতে তারা বের করে রেখে যাবেন সেটা দিদিরা বলবে সব। তারা সেইভাবে খাওয়াতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই যে আমি বাইরে কাজ করি বুকের দুধ কি করে দেব, সেটারও ব্যবস্থা আছে। আর যে সমস্ত মায়েদের দেখা যায় যে তার স্তনের যে বোটা সেটা যদি ভেতরে ঢোকানো থাকে তার জন্যও ব্যবস্থা আছে। যে আমার বাচ্চাটা বুকটা ধরতে পারছে না, সেটারও ব্যবস্থা আছে। সেই সমস্ত ব্যবস্থা নিয়ে দিদিরা আপনাদের কাছে আপনাদের সামনে আসবে, তারা অনেক বলবে, কিন্তু আপনাদেরকে শুধু শোনা নয়, এটা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আপনারা অনেকেই মানে প্রায়ই গ্রামের মা তারা জানেন তাদের যারা পূর্বসূরি মানে শাশুড়ি মাতা, মা, মাসি, ঠাকুমা সবাই জানেন তারা কিন্তু বুকের দুধ খেয়েই বড় হয়েছেন। কিন্তু ঘটনার চক্রে এখনো বুকের দুধ খাচ্ছেন, কিন্তু বুকের দুধের সাথে সাথে অন্য কিছু দিয়ে ফেলছেন। সেটা হবে না। সেটা কেন হবে না? বাচ্চার যে পাকস্থলীটা সেটা হচ্ছে বাচ্চার একটা মুষ্টির সমান। তাই জন্য আপনি যখনই তাকে জল খাইয়ে দিচ্ছেন তার পাকস্থলীটা ভরে যাচ্ছে, দুধটা কোথায় যাবে? দুধ তো খেতেই পারবেন। আর প্রাথমিক উপায়ে দিদিরা বলবেন সব যে শুধুমাত্র উপরের দুধটা খাইয়ে দিলে হলো না, একদম বুকটা খালি করেই খাওয়াতে হবে। সেগুলো সমস্ত আপনাদেরকে জানাবেন। এই সমস্ত নিয়ে আজকে আমাদের এই যে আলোচনা, এই আলোচনা সভায় আলোচিত হবে। আমি আশা করব শুধু এই সপ্তাহ নয়, সারা বছর ধরে যে সমস্ত শিশুর আজ জন্ম হলো সেই শিশুরা যেন পরবর্তী 6 মাস শুধু বুকের দুধ খান, এই শপথ আপনারা গ্রহণ করুন। এবং বুকের দুধ ছাড়া কোনো মধু না, কোনো জল না, কোনো কিছু না। সেই জন্য মাকে বিশ্রামের দরকার, মায়ের খাবার দরকার। পেট ভরে 5 বারের জায়গায় 6 বার খান, যা পাবেন তাই খান, কোনো খাওয়ার নিয়ম নেই। এই বলে সবাই আসুন, শপথ গ্রহণ করুন, সবাই এগিয়ে আসুন, সমস্ত মায়েরা এগিয়ে আসুন। আমরা এই শপথ নিই যে কোনো শিশুকেই বঞ্চিত করব না তার মায়ের দুধের থেকে। এই বলে সবাইকে নমস্কার জানাই, শেষ করছি। পিএনও ম্যাডামকে আমি এবার আমাদের সিনিয়র লেকচারার
চন্দ্রিমা মাইতি ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত মাননীয় এবং মাননীয়া ম্যাডাম এবং স্যার, সবার হয়তো পরিচয় জানা নেই, কারণ আমি মাত্র পেয়েছি হাজির হয়েছি। আমার স্কুল অফ নার্সিং এবং কলেজ অফ নার্সিংয়ের সহকর্মীরা, আমার বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত স্টাফ, ডিএনএস ম্যাডাম সবাইকে, এবং আমার স্নেহের ছাত্রদের দেখতে পাচ্ছি না আজকে, শুধু ছাত্রীদেরই দেখতে পাচ্ছি, সবাইকে এবং উপস্থিত এই ওয়ার্ডে ভর্তি হয়ে থাকা মা এবং তায়ের বাড়ির লোকদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুধু একটা কথাই বলবো, এই যে পুরো ওয়ার্ডটা থই থই করছে, আমাদের ছাত্রীরা যেভাবে সারা সপ্তাহ ব্যাপী এই মাতৃদুগ্ধ পালনের উপকারিতা সম্বন্ধে আপনাদের সমস্ত ভুল ভ্রান্তি, আপনাদের মাতৃদুগ্ধ কিভাবে আপনারা বাচ্চাকে সেবন করাবেন, এইটা নিয়ে যে আলোচনা চক্রের আয়োজন করেছে, এটা আজকে যদি আমি এখানে না আসতাম, সত্যিই একটা বড় জিনিস বোধহয় আমি মিস করে যেতাম। সত্যি এত বড় প্রচেষ্টা আমরা সারা দেশ ব্যাপী, এবং আমরা যদি মোবাইল খুলে থাকি, মোবাইলে আমরা বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃদুগ্ধ উপকারিতা এবং সারা বিশ্বব্যাপী কী করে এটা পালন করে চলেছে সবাই, এবং স্কুল, কলেজ, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মায়েরা, শিশুর মায়েরা, যারা শিশুর মা হননি তারাও এগিয়ে এসেছেন যে কেন আমরা মাতৃদুগ্ধ পালন করাবো, কেন এটা দরকার, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে উপকৃত হবে। তো আজকের এই আলোচনা চক্রে যারা আলোচনাটা নিয়ে এগিয়ে নিয়ে যাবেন তাদেরকে সময় ছেড়ে দেব, তাই আমি বেশি কথা বলবো না, দুটো কথা বলবো। আজকের যে মায়েরা এবং বাড়ির লোকেরা আলোচনায় অংশগ্রহণ করছেন, তারা আপনারা শুধু এটা যে শুনলেন নিজেদের মধ্যে রাখবেন না, আপনারা যখন আপনাদের বাড়ির কাছে ফিরে যাচ্ছেন আরও 10 জনের মধ্যে এটা ছড়িয়ে দিন। তাহলে কি হবে, আপনি যে ইনফরমেশনটা নিলেন সেটা অন্যকে বলার মাধ্যমে আরও আপনি নিজের মধ্যে আত্মস্থ করতে পারবেন। তাহলে যে বুকের দুধ খাওয়ানো আজকে আপনার প্রসূতি গৃহতে আপনার 1 ঘন্টার মধ্যে শুরু হয়েছে, সেটা যেন আপনি এবং আপনার বাড়ির চারপাশের সমস্ত মায়েরা যেভাবে একদম দিদিরা বলছে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ সেটা খাওয়াবেন। আজকে যারা আয়োজক গ্রুপ, আমার ছাত্রীরা, পরবর্তী প্রজন্মের মানে কামিং মায়েরা, তোমাদের কাছে আবেদন যে তোমরাও শুধু এই শিক্ষাটা সবার মধ্যে ছড়িয়ে দিয়ে কিন্তু ক্ষান্ত থাকলে হবে না। তোমরা ভবিষ্যতের মা, তোমরা ভবিষ্যতের শিশুকে গড়ে তুলবে, অতএব তোমাদের কিন্তু সেই মোটিভেশনটা অবশ্যই এখান থেকেই তৈরি হবে। মাতৃদুগ্ধ খাওয়ানোর একটাই উপায়, আমি তোমাকে যত বোঝাই, যত জ্ঞান দিই, জ্ঞানটা আমি নেব কি নেব না সেটা নির্ভর করবে নিজের ইচ্ছের ওপর। তাহলে আমার সৎ ইচ্ছা, তাহলে সেই ইচ্ছেটা যদি আমরা জাগিয়ে তুলতে পারি, তাহলে মনে হবে কোনো প্রতিবন্ধকতা বা অসুবিধা নয়। তাহলে সেই ইচ্ছেটা আগে জাগাতে হবে। আমার অনেক উপকারিতা আছে, অনেক অসুবিধা আছে, সবই থাকবে, কিন্তু আমার ইচ্ছেটা কিন্তু নির্ভর করবে নিজের উপর। হ্যাঁ, অনেক আলোচনা হলো, অনেক কিছু বিশ্লেষণ, আমরা অনেক ইন্সপিরেশন পেলাম, হয়তো আমার ইচ্ছেটাকে জাগিয়ে তুলে প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমার এগিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু এই ইচ্ছেটাকে ধরে রাখাটাই কিন্তু মূল মন্ত্র। তাহলেই জানবো আজকের এই 1 সপ্তাহ ব্যাপী শুধু আমাদের এই ওয়ার্ডে বর্ধমান মেডিকেল কলেজেই নয়, সারা বিশ্বব্যাপী যে আলোচনা চক্র চলছে সেটা সাফল্যমণ্ডিত হবে। অতএব আমি সবাইকে বলছি, সবাই এই আলোচনা চক্রে সামিল হন। আমার অনেক শুভেচ্ছা থাকলো আয়োজক গ্রুপের কাছে, তোমরা আলোচনা চক্রটাকে এগিয়ে নিয়ে চলো, তোমাদের আলোচনা চক্র সাফল্যমণ্ডিত হবে। আমাদের দেশের মায়েরা অবশ্যই তাদের বাচ্চাদের মাতৃদুগ্ধ পান করাতে সক্ষম হবে। এই বলে আমি আমার তিনি প্রত্যেকটা মা আর সকলের জন্য বললেন। এবার আজকের অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা, ওয়ার্ল্ড হেলথ মিশনের আধিকারিক, প্রোগ্রাম ম্যানেজার ধীরেন চন্দ্র দোলে মহাশয়কে আজকের বিষয় সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। बर्धमान मेडिकल कॉलेज हॉस्पिटल एडमिनिस्ट्रेशन, नर्सिंग कॉलेज, नर्सिंग स्कूल से जितना हमारे मैडम लोग उपस्थित है, आज सभी को गौर विजन की तरफ से हम लोग कृतज्ञता
ज्ञापन करता हूँ, क्योंकि आप लोग एक महत्वपूर्ण दिन में एक महत्वपूर्ण प्रोग्राम कार्यसूची एक साथ में रखने का एक मौका निकला है। और आज का ये जो दिन हम लोग ऑब्जर्व कर रहा हूँ, ये हमारे एक स्वास्थ्यवान प्रजन्म नर्सिंग स्टूडेंट्स लोग हैं। आप लोग से भी बधाई है, आने वाला दिनों में आप लोग का सर्विस खुशी का हो और देश का भलाई के लिए सेक्रीफाइस हो। और जितना मालूम आज में उपस्थित है, मैं आए ब्रेस्ट फीडिंग के बारे में जितना टेक्निकल बोलना है आप लोगों को मैडम लोग बोल चुके हैं। और मैं टेक्निकल एक्सपर्ट नहीं हूँ कि मैं टेक्निकल एकदम साउंड कैसे क्या तरीका से दूध पिलाना है, कब पिलाना है, वो सब बोलने के लिए मेरा एक्सपर्टाइज नहीं है। लेकिन मेरा थोड़ा सा जो ज्ञान है और मेरा अपना जो एक्सपीरियंस है वो आप लोग से थोड़ा सा मैं भी बोलना चाहता हूँ। आप लोग माँ हैं और मैं एक पिताजी हूँ, और मैं भी माँ की दूध पी के बड़ा हुआ हूँ। और मैं जब माँ की दूध पीते थे, मेरा घर में भी मेरा पिताजी थे। जब मेरे बच्चे दूध पिया मेरा बीवी से, तब मैं घर में था। तो दूध पीने में, दूध पिलाने में क्या होता है उसके बारे में थोड़ा सा मेरा प्रैक्टिकल एक्सपीरियंसेस है, अभिज्ञता है, वो थोड़ा सा मैं आप लोग से बताऊंगा। आज खाली माँ लोग की इधर में, लेकिन बाबा लोग की होने से ज़्यादा अच्छा होता है, क्योंकि हमारा परिवार में, हमारा समाज में एक ये सोच है कि दूध पिलाने का, बच्चों को देखभाल करने का काम खाली माँ लोग का है, ये सोचने का हमारा एक ट्रेडिशन है। लेकिन मैं ये बताना चाहता हूँ, माँ लोग बहुत समय में जानते हैं कि बच्चा को अभी दूध पिलाने का टाइम समय हो चुका है, लेकिन नहीं पिलाते। बच्चा घर के अंदर में रोते रहेगा, मामी बाहर के काम करते रहेगा, किचन में काम करते रहेगा। मामी जानते हैं कि अभी दूध पिलाना है, और वो खुद का शरीर में भी फीलिंग आ रहा है कि अभी मेरा दूध अभी पक गया है कि मेरा बेटा का भी पिलाना है। बच्चा भी जानती है कि अभी मेरे पास मामी आना है और मामी आके मुझे दूध अभी देना है, बच्चे भी जानता है। लेकिन दूध नहीं पिला रहा है, बच्चा दूध नहीं मिल रहा है, क्योंकि घर के जो लोग है, बड़े लोग है, घर के आपके जो पति है, उन लोग आपको दूध पिलाने में, बच्चा को दूध पीने में सपोर्ट नहीं दे रहा है। अब ये है कि थोड़ी देर बाद में ये काम खत्म करके, ये काम खत्म करके, ये काम खत्म करके मैं दूध पिलाऊंगा, ऐसे आप टाइम बढ़ाते जा रहा है। बच्चा दूध के लिए रो रहा है, आपका शरीर भी दूध देने के लिए पूरा तैयार हो गया है और आपका पेट भी हो गया है, लेकिन आपका काम इतना भीड़ पड़ा है, आपका घर में कोई भी सपोर्ट देने वाला नहीं है, आपके काम में कोई मदद देने वाला नहीं है, इसलिए आप काम के धंधा में काम अभी हाथ उतर रहा है, इसका सूखने दीजिए। सब्जी आधा में है, सब्जी कील छोड़ के जाने से खराब हो जाएगा, उसके धंधा में है। इसलिए आज का दिन में अगर पिताजी लोग भी आप लोग के सामने होता तो मैं अच्छा से समझा देता कि एक अच्छा बेटा, एक अच्छा बेटी बनाने के लिए खाली माँ के जिम्मेदार नहीं है, ये माँ के रिस्पॉन्सिबिलिटी नहीं है, ये हस्बैंड और वाइफ, पति और पत्नी दोनों मिलके एक अच्छा बच्चा पैदा करना पड़ेगा। और हमारे सबके एक सपना होता है कि मेरा खून से एक अच्छा बेटा का जन्म हो, एक अच्छा बेटी के जन्म हो, ये हम लोग सोचता हूँ। लेकिन ये मैं बताना चाहता हूँ, अच्छा आदमी का जन्म नहीं होता है, अच्छा आदमी माँ के गर्भ में धारण होता है। खाली अगर जब बच्चा माँ के पेट में होते हैं, तब अगर उनका अच्छा से देखभाल नहीं करता है, तो जन्म होने के बाद वो आप अच्छा करने के लिए बहुत मेहनत करना पड़ेगा। इसलिए अच्छा आदमी को जन्म देने के लिए नहीं रुकना है, लेकिन अच्छा आदमी को गर्भ में धारण करने के लिए आप लोग अच्छा से प्लान करना है। हस्बैंड वाइफ के, पति पत्नी के बीच में अच्छा से डिस्कशन होना चाहिए, और आपके घर में जो सासू माँ है उनके साथ अच्छा से बातचीत करना चाहिए, डिस्कस करना। आज इधर में आज इतना सासू माँ दुखी है, आप देखिए, सुनिए, कोई सासू माँ सो रही है, मैं देख रहा हूँ बैठ रहे लेकिन सो रही नहीं सुन रही है। आप लोग थोड़ा सा जाग जाइए और सुनिए। आप अगर एक अच्छा नाती और एक नाती भी देखना चाहते हैं, एक नाता नाती आपका घर में देखना चाहता है, तो आपका बहू को घर में अच्छा से आप ख्याल रखना पड़ेगा, अच्छा से खिलाना पड़ेगा, पिलाना पड़ेगा, आराम से रखना पड़ेगा, उसका मन खुशी में, आनंद में रखना पड़ेगा। एक आनंद का मन, आनंद का दिल से
एक आनंदपूर्ण स्वास्थ्यवान शरीर बना सकते हैं और स्वास्थ्यवान शरीर से ही एक अच्छा नाता नाती का घर में पैदा होगा, जन्म होगा। तो आप लोग अच्छा से सुन लीजिए। अगर और ये भी होता है हमारा घर में, अगर हमारा तो गांव इलाका में कभी कभी गरीब लोग के घर में थोड़ा दिक्कत आता है, खाना थोड़ा कमजोर हो जाता है, तब क्या होता है कि मेरा पति कल सुबह जल्दी उठ के फिर काम में जाना है, इसलिए उनको थोड़ा सा ज्यादा खाने दो, मैं माँ हूँ घर में बैठने वाला, मैं थोड़ा कम ही खाऊंगा। इसमें ऐसा ही कॉम्प्रोमाइज हो जाता है। लेकिन आप लोग सुनिए कि जो माँ है, जो गर्भधारण कर रही है, जो माँ बच्चा को दूध पिला रही है, उनके लिए काफी न्यूट्रिशन का, काफी कैल्शियम का ये खाने से हम लोग मानी लोग मिलना पड़ेगा। तो इसमें आप लोग कैसे क्वालिटी खाना घर में दे सकें और दूसरा लोग से भी माँ को थोड़ा सा ज्यादा कैसे खिला सके वो आप लोग थोड़ा सा सासू माँ लोग जो लोग मिडल में आप लोग सुनिएगा। और कभी कभी कोई घर में ऐसा भी होता है, पति बाजार में गया, कुछ अच्छा सामान पत्नी को दिया क्योंकि गर्भों में है, दूध पिला रही है, तो घर में कभी ये होता है कि अभी शादी किया है, अभी वाइफ के पीछे वाइफ के सामने चला गया है, माँ को भूल गई है, ऐसा कभी कभी घर में थोड़ा झगड़ा वगड़ा होता है। तो ये सासू माँ लोग घर में समझना पड़ेगा कि मुझे एक अच्छा नाता नाती चाहिए, इसलिए मेरा बहू को घर में अच्छा रखना पड़ेगा, अच्छा पिलाना पड़ेगा, खिलाना पड़ेगा, आराम से रखना पड़ेगा, ये आपको जानना पड़ेगा। और मैडम लोग बोला है कि जन्म के बाद बच्चा को कितना समय के अंतराल में, कितना समय के अंदर में दूध पिलाना है। इधर में बहुत सारा ये लगाया हुआ है कि इधर में दूध पिलाने का अच्छा से मैं पढ़ रहा था, मैं बांग्ला बोल नहीं सकता लेकिन पढ़ सकता हूँ, मैं पढ़ रहा था ये বুকের দুধ খাওয়ানো, 6 মাসের জন্য বুকের দুধ খাওয়ানো, 2 বছর ধরে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান। প্রসবের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করুন। চাহিদা অনুযায়ী খাওয়ানো, একটি স্তনে সম্পূর্ণরূপে খাওয়ান, তারপর অন্য স্তনে হস্তান্তর করুন। कितना अच्छा वैल्यूएबल मैसेज इधर में लिख के रखा है। आप लोग मालूम जितना हॉस्पिटल में आया है, आप लोग ये पढ़ा है कि नहीं, देखा है कि नहीं, ये एक बार देख लीजिए। अभी हम लोग एक बार इधर में बोल के चला जाएंगे लेकिन आप लोग भूल जाएंगे, लेकिन इधर में अगर बाहर में एक बार निकलते, अंदर में एक बार जाते समय एक बार करके जाएंगे आएंगे तो ये अच्छा से याद रह जाएंगे और आप घर में भी वापस जाके आपका पड़ोसी में, आपका पारा में दूसरा लोग भी बोल पाएंगे। इसलिए मैं यही बोलना चाहता हूँ कि मैडम लोग आप लोग अच्छा से, और जितना सिस्टर्स लोग इधर में ड्यूटी में होंगे उन लोग अच्छा से बता रहे हैं आप लोग को, लेकिन इसको ध्यान में सुनना है। आप लोग हमारा एक ये होता है कि हॉस्पिटल में जाने से तो डॉक्टर नर्स बोलता ही है, लेकिन अपना घर का हिसाब से हम लोग चलना पड़ेगा, ऐसे एक समझ होता है हमारे बीच में। लेकिन मैडम लोग जो बोलता है उन लोग आपके भलाई के, आपके बच्चा के भलाई के लिए बोलते हैं, ये अच्छा से ध्यान दीजिएगा। और खाली हॉस्पिटल में इधर स्टाफ लोग के आके आप लोग अच्छा से रहेंगे, घर में जाके अपना मर्जी में होंगे, ऐसा नहीं है। यहाँ पे जो आप लोग को डिसिप्लिन सिखाएंगे, आप लोग को दूध पिलाने का जो बातें सिखाएंगे, ये अच्छा से सुन के जाइए और घर में ऐसे ही आप लोग पालन कीजिएगा और दूसरा को भी सिखाएंगे। धन्यवाद। Wisdom। আমি আশা করছি আমাদের মায়েরা আজকে অনেক কিছু উপলব্ধি করতে পারলেন স্যারের কথা থেকে। সঙ্গীত প্রত্যেকটি অনুষ্ঠানকে সুমধুর করে তোলে, তাই আমি এখন উদ্বোধনী সঙ্গীত গাইতে ডেকে নিচ্ছি আমাদের কলেজের এমএসসি ফার্স্ট ইয়ার দিদি সূচনা ঘোষাল ও সুমনা দে দিদিকে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে
এখন ওয়ার্ল্ড হেলথ মিশন সংস্থার পক্ষ থেকে একটি ছোট্ট ভিডিও প্লেইং সেশনের আয়োজন করেছেন তারা। মাদের সকলকে অনুরোধ করছি খুব মন দিয়ে ভিডিওগুলো আপনারা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন এর থেকে। चल अब तुझे खाना खिलाती हूँ। खाना खिलाएगी या बीमारी? सखी दादी क्या करती हुई हमसे? अरे शिशु का खाना बनाने और खिलाने से पहले हमेशा साबुन से उंगलियों के बीच, नाखूनों के नीचे अच्छी तरह सफाई करते हैं, वरना शिशु को दस्त लग जाएंगे जो जानलेवा हो सकते हैं। फिर तू हाथ धो के खिलाना। যেই খাওয়ান না কেন বাচ্চাকে খাওয়ানোর আগে তাদের নিজেদের হাত খুব ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে নিতে হবে। মনে আছে সখী দাদি বলেন বাচ্চার সুরক্ষা আপনারই হবে। অভিজ্ঞতা থেকে জানা যায় যে কোনো প্রাণীর মতো মানুষও জন্মগ্রহণ করার পর নিজে থেকে স্বাভাবিকভাবে মায়ের বুকের দুধ খেতে শেখে। তাড়াতাড়ি বুকের দুধ খাওয়া শুরু করার জন্য তাই শিশুকে জন্মের পরই মায়ের স্তনের কাছে রাখা খুব জরুরি। ইনফ্যান্ট অ্যান্ড आप दादी बन गई, जरा शहद चखा दो। बदली ये काम कर रही है। सखी दादी तुम आओ, बस तुम्हारे आशीर्वाद की जरूरत थी। क्यों नहीं? जानती नहीं नवजात शिशु को आधे घंटे के अंदर माँ का पहला पीला दूध पिलाते हैं, कोई शहद वैद नहीं। पहला पीला दूध? हाँ एकदम। सिर्फ इसकी पौष्टिकता से ही शिशु को अंदरूनी शक्ति मिलती है जानलेवा बीमारियों से लड़ने के लिए। याद रहे माँ का पहला पीला दूध नवजात शिशु के लिए जीवन अमृत है। अच्छा मैं বুকের মধ্যে জড়িয়ে ধরে দুধ খাওয়াবে আদর করে, মায়ের স্নেহের পরশ পাবে, মন খুশিতে শিশু খাবে। আমাদের মায়েরা কিভাবে শিশুর যত্ন নেবেন, কিভাবে কতক্ষণ ধরে বুকের দুধ খাওয়াবেন, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। আরো এই বিষয়ে বিশেষ তথ্য তোমরা পাবে। স্তন্যপান ও স্বাস্থ্য বিষয়েও কিছু বলতে আমাদের স্টুডেন্ট দিদিরা আসছে। প্রথমেই স্তন্যপানের উপকারিতা নিয়ে কিছু বলতে আমি ডেকে নিচ্ছি প্রিয়াঙ্কা চট্টরাজ, জিএনএম থার্ড ইয়ার বোর্ড। এখানে উপস্থিত সকলকে আমি সুপ্রভাত জানাই। আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চট্টরাজ, আমি বর্ধমান নার্সিং ট্রেনিং স্কুল থেকে এসেছি। এতক্ষণ আপনারা সকলেই জানতে পারলেন যে বিশ্বব্যাপী মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালিত হচ্ছে।
আর আর মানে তাৎপর্য এখানে উপস্থিত মানে যে অতিথি সমূহ আছে, আমাদের ম্যাডামরা আছেন, সিস্টাররা আছেন, প্রায় সকলেই বলেছেন। তার কারণটি কি, আপনারা জানেন যে মা এখানে যতজন মা উপস্থিত রয়েছে, এই যে আপনারা বাচ্চাকে মাতৃদুগ্ধ মানে পান দিচ্ছেন আর বাচ্চা সেই মাতৃদুগ্ধ পান করছে, তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে আজকের এত আয়োজন। আর এই নিয়ে বিশেষ করে নতুন মায়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে এবং তাদেরকে সমর্থন করা আর উৎসাহ সৃষ্টি করার জন্যই আজকে আমাদের আয়োজন। আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে এই মাতৃদুগ্ধ পান করানোর উপকারিতা সম্পর্কে। এখানে আমার চারটি সাথী রয়েছে, আশা করি সব মারা দেখতে পাচ্ছেন যে মাতৃদুগ্ধ পান করানোর কি কি প্রয়োজনীয়তা। প্রথমত হচ্ছে শিশুর কি কি প্রয়োজনীয়তা রয়েছে। সবার আলোচনার মাধ্যমে আমরা প্রথমে বুঝতে পেরেছি যে একটা শিশু বা নবজাতকের পরিপূর্ণ আহার হচ্ছে মায়ের বুকের দুধ। তাই বলা হয় শিশু জন্মানোর ঠিক 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো জন্য, কারণ সেই বুকের দুধের মাধ্যমে একটা শিশু যে পুষ্টিগুণ লাভ করে তা পরবর্তীকালে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য অপরিহার্য। তার সাথে সাথে 6 মাস অবধি বুকের দুধ খাওয়ানোর কথা বলা হয়ে থাকে, যেখানে কোনো জল মধু কিছু না, শুধুমাত্র বুকের দুধ। তার কারণ হচ্ছে এই বুকের দুধের মধ্যে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ। তাহলে এই সমস্ত কিছুই বুকের দুধের মাধ্যমে একটা বাচ্চা পেয়ে থাকে। আর এর মাধ্যমে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ, শুধুমাত্র মানসিক না শারীরিক বিকাশও ঘটে থাকে। তার সাথে সাথে তার হাড়ের বিকাশ হয়, রক্ত তৈরি হয়, অপুষ্টি প্রতিরোধ সকল কিছুই হয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে বুকের দুধ খাওয়ানো হচ্ছে, এর ফলে বিভিন্ন রকমের জীবাণু সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডায়রিয়া জাতীয় রোগ হোক বা নিউমোনিয়া বা শ্বাসনালীর সংক্রমণ থেকে শুরু করে চামড়ার সংক্রমণ, যে কোনো কিছু, এই সমস্ত কিছু প্রতিরোধ করতে মায়ের বুকের দুধ খুব অপরিহার্য। আর আজকে আপনারা যে বুকের দুধ খাওয়াচ্ছেন, মাদেরকে বলছি, যে সমস্ত মানে মারা রয়েছেন এখানে, আপনারা যে বুকের দুধ খাওয়াচ্ছেন তার ফলে পরবর্তীকালে গিয়ে শিশুদের বিভিন্ন রকমের হার্টের অসুখ বা রক্তচাপ বৃদ্ধি বা চামড়া সংক্রমণ, এই সমস্ত রোগের বা অসুখের হার দিনের পর দিন কমে যাবে যদি এখন ঠিক মতন বুকের দুধ খাওয়ানো হয়। তাছাড়া যেটা সব থেকে প্রধান বিষয় হলো বুকের দুধ খাওয়ানো। একটা মা একটা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, তাদের মধ্যে কি হয়, একটা সুসম্পর্ক গড়ে উঠছে। সুসম্পর্ক কিভাবে গড়ে উঠছে, তুমি তোমার বুকের তাপ তার তোমার বাচ্চাকে দিচ্ছ, তার ফলে সে তোমার শরীরে স্পর্শ পাচ্ছে, খাচ্ছে তোমার শরীরে উষ্ণতা, তার সাথে ভালোবাসা। এছাড়া একটা সমীক্ষার মাধ্যমে জানা গেছে, যদি বাচ্চা ছোটবেলা থেকেই মানে 6 মাস অবধি বয়স পর্যন্ত সঠিকভাবে মানে মায়ের বুকের দুধ পেয়ে থাকে, তাহলে পরবর্তীকালে বা বড় হওয়ার পর তার মধ্যে অপরাধ করার প্রবণতা খুবই কমে যায়। তার কারণ হচ্ছে তার মধ্যে সঠিকভাবে বুদ্ধির বিকাশও হতে থাকে, শারীরিক বিকাশের পাশাপাশি। তাহলে এই সমস্ত কিছু জানলাম যে শিশুর কি কি উপকারিতা হতে পারে। এরপর হচ্ছে শুধু কি শিশুর উপকারিতা, তোমাদের মায়েদেরও অনেক রকম উপকারিতা দেখা যায় মায়ের বুকের, মানে তোমরা যে বুকের দুধ খাচ্ছ তার মাধ্যমে। এই যে প্রসব পরবর্তীকালীন অনেক সময় রক্তক্ষরণ যেটা হয়ে থাকে, সেই রক্তক্ষরণের হার অনেকটাই কমে যাচ্ছে যদি বুকের দুধ সঠিক মতন খাওয়ানো হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের জরায়ু প্রাক মানে গর্ভকালীন অবস্থায় ঠিক যেরকম অবস্থায় ছিল তাড়াতাড়ি সেই অবস্থায় ফিরে যেতেও সাহায্য করে যদি বুকের দুধ সঠিক মতন খাওয়ানো হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে অনেক এই সমস্যাটি প্রায় মায়েদের মধ্যে দেখা যায় যে মায়েদের গর্ভকালীন ওজন বৃদ্ধি হয় খুব, তার সাথে চর্বি জমে। যদি তুমি বুকের দুধ ঠিকঠাক খাইয়ে থাকো তাহলে এই যে ওজন বৃদ্ধির হার কমবে, তার সাথে হচ্ছে চর্বি মানে চর্বিটাও কমবে। আর চতুর্থত হচ্ছে অনেক মায়েরাই আছেন যারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় না এই ভেবে যে তাদের শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এটা খুবই ভুল ধারণা। তার কারণ হচ্ছে আপনারা যে বুকের দুধ খাওয়াচ্ছেন এর ফলে দিনের পর দিন আপনাদের হচ্ছে বুকে, তার সাথে হচ্ছে ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি দিনের পর দিন কমে যাচ্ছে। তাই এগুলি হচ্ছে সমস্ত মায়ের সুবিধা
মুখের দুধ খাওয়ানোর পর। আর এখানে মায়েদের সাথে উপস্থিত হয়েছে যে সমস্ত পরিবারবৃন্দ, এরপর আমরা শিশুর উপকারিতা জানলাম, তার সাথে মায়ের উপকারিতা। এরপর জানবো যে পরিবার আর সমাজের কি কি মানে সুবিধা হয়ে থাকে। প্রথমেই আমরা বললাম যে 6 মাস বয়স অবধি শুধুমাত্র মুখের দুধ খাওয়া হবে, মুখের দুধে কোনো রকম খরচা হয় না। তাহলে শিশু খাদ্যে খরচার পরিমাণ কমে যাচ্ছে। তার সাথে আমরা জানলাম যে মুখের দুধ খাওয়ানোর ফলে পরবর্তীকালে গিয়ে বিভিন্ন অসুস্থতার হার কমে যায়। তাহলে শিশুর অসুস্থতার খরচ সেটাও আপনাদের খরচ কমে যাচ্ছে। তাহলে এক খাদ্যের খরচ কমছে, এক হচ্ছে আমার অসুস্থতার এখন হচ্ছে চিকিৎসার খরচ, সেটাও কমে যাচ্ছে। তার সাথে হচ্ছে আমরা জানতে পারলাম অনেক শিশু মৃত্যুর হার দিনের পর দিন বাড়ে অপুষ্টির কারণে, তারা ঠিকঠাক মতন পুষ্টি পায় না। সেই জন্য এই মুখের দুধ যদি সঠিক মতন খাওয়ানো হয়, তার সাথে সুষম আহার, তাহলে শিশু মৃত্যুর হারও আমাদের কমে। আর চতুর্থত যেটা বলে আমি শেষ করতে চাই, একটা সুস্থ সবল শিশু হলো ভবিষ্যতের সুনাগরিক, তার সাথে হচ্ছে আমাদের দেশের সম্পদ। তাই সে যাতে দেশের সম্পদ আর একটা সুনাগরিক হতে পারে, তার শারীরিক আর মানসিক বিকাশ সাথে ঠিক মতো তার দায়িত্ব এখন থেকে আপনাদের সকলকে দিতে হবে। তার জন্য মুখের দুধ খাওয়ানো খুবই দরকার। আর শুধু এই 1 সপ্তাহের জন্য নয়, সব এইরকম বলা হয়েছে এখন 6 মাস প্রতি টানা মুখের দুধই খাওয়াবে, কারণ মুখের দুধের মতন আহার আর কিছু নেই। সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। এরপর পরবর্তী বক্তা তার কথা বলবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আমি মায়েদেরকে বলছি, দিদিরা এসে যেগুলো বলছে তোমরা সবাই কিন্তু মন দিয়ে শোনো, কারণ এই যে উপদেশগুলো তোমরা শুনছো, এরপরে একটা কুইজ হবে, মানে প্রশ্ন উত্তরের একটা গেমের মতো বা খেলার মতো একটা হবে। সেটাতে তোমরা যদি ঠিকঠাক উত্তর দিতে পারো, তোমরা কিন্তু উপহার পাবে একটা ছোট্ট। তোমরা মন দিয়ে শোনো, যেগুলো শুনছো তার মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে? এরপর স্তন্যপান সংক্রান্ত বিশেষ উপদেশ নিতে আমি ডেকে নিচ্ছি রিঙ্কি দেবনাথ, পোস্ট বেসিক ফার্স্ট ইয়ার দিদিকে। তো আমরা এতক্ষণ জানলাম যে মাতৃ স্তন্যপান করালে আমাদের কি কি উপকারিতা আছে, মায়ের কি উপকারিতা আছে, বাচ্চার ক্ষেত্রে কি উপকারিতা আছে এবং পরিবারের কি উপকারিতা রয়েছে। তো এখন আমরা জানবো যে স্তনপান সংক্রান্ত কিছু বিশেষ উপদেশ। তো কি জন্মের একটাকে স্তনপান করাতে হবে এবং প্রথম হলুদ যে গাঢ় দুধ সেটা বাচ্চাকে খাওয়ানো। অনেক সময় গ্রামের দিকে প্রচলিত কথা রয়েছে, অনেকেই যে গাঢ় দুধটা যেটা বেরোয় গাঢ় হলুদ রঙের, এটা অনেকে খাওয়াতে চান না আপনার। তো ওটা কেন অনেকে বলে বাচ্চার সহ্য হবে না, পেট খারাপ হবে, তারপরে পাতলা পায়খানা হবে, এই জন্য। তো আমাদের এই প্রথম যে গাঢ় হলুদ দুধটা খাচ্ছে, এই দুধের মধ্যে হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা থাকে সেই উপাদানগুলো উপস্থিত থাকে। সেই জন্য যে গাঢ় দুধটা যেটা বেরোবে সেটা বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে। একটি স্তনে সম্পূর্ণরূপে খাওয়াবে। বাচ্চাকে যখন দুধ খাওয়াবেন তখন এক পাশের স্তনের দুধটা পুরোটা খাওয়ানোর পরে আবার অন্য পাশের দুধটা খাওয়াতে হবে, কারণ ওই প্রথম দিকে যে দুধটা বেরোচ্ছে সেটা হচ্ছে প্রথমে জল জাতীয় দুধ বেরোয়, সেটা হচ্ছে বাচ্চার তেষ্টা মেটাচ্ছে, এবং পরের দিকে যে গাঢ় দুধটা বেরোচ্ছে সেটার মধ্যে প্রোটিন, শর্করা, সমস্ত রকম ভিটামিন এগুলো থাকছে, সেগুলো হচ্ছে বাচ্চার দৈহিক পুষ্টি এবং তার ওজন বাড়াতে সাহায্য করে। তাই জন্য আমাদের কি করতে হবে, একদিকের বুকের দুধ পুরোটা খাওয়ানোর পর তারপর হচ্ছে অন্য দিকের দুধটা খাওয়াতে হবে। অন্তত পক্ষে দিনে 6 থেকে 8 বার ও রাতে 2 থেকে 3 বার স্তনপান করা। দিনের বেলা 6 থেকে 8 বার, তাও 2 থেকে 3 ঘন্টা অন্তর বাচ্চাকে স্তনপান করাতে হবে। এবং রাতের দিকে অনেক মায়েরা কি করে ঘুমিয়ে পড়ে বা ভাবে যে বাচ্চা ঘুমোচ্ছে, এখন খাওয়াবো না, কিন্তু এমন করলে হবে না। রাতের বেলা তো অন্তত 2 থেকে 3 বার বাচ্চাকে উঠিয়ে জাগিয়ে 2 ঘন্টা পর কি 3 ঘন্টা পর স্তন্যপান করাতে হবে। বাচ্চার চাহিদা অনুযায়ী স্তন্যপান করা। বাচ্চা যতটা খেতে চাইবে ততটা বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। তার চাহিদাটা যখন মিটে যাবে, সে যখন তার পেটটা ভরে যাবে, সে তখন বুঝতে পারবেন আপনারা যে সে ঘুমিয়ে পড়বে। স্তন্যপানের পর ঢেকুর তোলা। স্তনপান করানোর পর বাচ্চাকে কাঁধে ফেলে হচ্ছে তার পিঠটা চাপড়ে হচ্ছে ঢেকুর তোলাতে হবে, তাহলে যে তার খাদ্যনালীতে যে হাওয়া
6 মাস অবধি শুধুমাত্র বুকের দুধই খাওয়াতে হবে, কোনো জল নয়, মধু নয়, ওআরএস নয়, কিচ্ছু নয়, শুধুমাত্র বুকের দুধ 6 মাস অবধি খাওয়াতে হবে। 6 মাস পর্যন্ত বাচ্চার যে সমস্ত পুষ্টির দরকার পড়ে ওই বুকের দুধের মধ্যে সমস্ত কিছু উপস্থিত থাকে। 2 বছর ধরে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান, তাহলে বাচ্চা জন্মের সাথে সাথে যে বুকের দুধটা খাওয়ানো শুরু করছেন সেটা 6 মাস অবধি শুধুমাত্রই আমরা বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে পারি। ধন্যবাদ। স্তন্যপায়নের যেটা সঠিক পদ্ধতি সেটা বলার জন্য আমি কঙ্কন মণ্ডল জিএনএম থার্ড ইয়ার স্টুডেন্টকে ডেকে নিচ্ছি। পদ্ধতি আর এটা ভুল পদ্ধতি। আপনাদের বুকের মোটাটা বাচ্চার মুখের ওপরে যেন না থাকে, মুখের ভেতরে যেন থাকে, এটা দেখবেন। তাছাড়াও যখন বাচ্চাকে আপনারা ধরবেন দুধ খাওয়ানোর জন্য, তখন এই বাঁ হাতের এই যে বাঁ হাতের ভূমিটার মধ্যে বাচ্চার মাথাটা রাখবেন এবং এই হাতটা দিয়ে বাচ্চাকে ধরে থাকবেন এবং আপনার ডান হাত দিয়ে বাচ্চার ঘাড় ও মাথা ধরবেন এবং দেখবেন যেন বাচ্চা আপনার যে বুকের কালো অংশটা পুরোপুরি ভাবে বাচ্চার মুখে থাকে, মুখের ভেতর থাকে এবং আপনি আওয়াজ পাবেন বাচ্চা দুধ খাচ্ছে বা দুধটা গিলছে, সেটা বুঝতে পারবেন। বাচ্চা যে ঠোঁট তলার ঠোঁটটা উল্টো হয়ে যাবে বা বাইরের দিকে বেরিয়ে থাকবে। এছাড়াও বাচ্চার যে থুতনি সেটা আপনার বুকের সাথে লেগে থাকবে। এই কয়েকটা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পদ্ধতিতে বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন। ধন্যবাদ। এরপর আমি পর্যাপ্ত দুগ্ধপানের লক্ষণ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিএসসি নার্সিং ফোর্থ ইয়ার স্টুডেন্ট উষাদিকা সরকারকে ডেকে নিচ্ছি। আপনারা এতক্ষণ শুনলেন যে দুধ খাওয়ার উপযোগিতা কি কি। বুকের দুধ হলো বাচ্চার জন্য শ্রেষ্ঠ খাদ্য। এই বুকের দুধই সাহায্য করে বাচ্চাকে বাচ্চার শারীরিক বিকাশ, যেমন হাড়ের বৃদ্ধি, ওজন বৃদ্ধি থেকে শুরু করে বুদ্ধির বিকাশ, মানে ব্রেনের বৃদ্ধি সবকিছুতেই সাহায্য করে। তাই একজন মা হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হবে যেটা সুনিশ্চিত করা যে আমার বাচ্চা প্রত্যেকদিন যতটা পরিমাণ দুধ লাগে ঠিক ততটা পরিমাণ দুধ পাচ্ছে কিনা সেটা সুনিশ্চিত করা। এবার তার জন্য আমার বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা সেটা বোঝার জন্য কিছু লক্ষণ আছে, আমি সেই লক্ষণগুলো সম্পর্কে বলবো। প্রথম হচ্ছে স্তন্যপানের সময় দুধ গিলে খাওয়ার শব্দ শোনা যাবে। আপনার বাচ্চা যদি পর্যাপ্ত দুধ খায়, দুধ খাওয়ার সময় তখন ও গিলে খাওয়ার শব্দ শোনা যাবে। আর আপনি বুঝতে পারবেন যে আপনার বুকের থেকে দুধ বাচ্চার মুখে যাচ্ছে, আর আপনার দুধটা খাওয়ার আগে ভারী থাকতো আর শক্ত হতো, আর খাওয়ার পর সেটা আপনার আপনার স্তন হালকা হবে আর নরম হবে। আর হচ্ছে শিশু নিজে থেকে স্তন ছেড়ে ঘুমিয়ে পড়বে। শিশু একা একা দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়বে, আপনি জোর করে দুধ ছেড়ে দেবেন না। আর বাচ্চা দুধ খাওয়ার পর অন্তত 2 ঘন্টা ঘুমিয়ে থাকবে, মানে 2 বার দুধ খাওয়ানোর মাঝে বাচ্চাকে অন্তত 6 বার বা তার বেশি প্রস্রাব করে, তার মানে আমরা বুঝবো যে বাচ্চা ঠিক পরিমাণে দুধ পাচ্ছে। আর হচ্ছে যে আপনার বাচ্চা সারা দিনে কতটা দুধ পেয়েছে সেটা যে ঠিক পরিমাণে পেয়েছে সেটা বোঝা যায় আরো অনেক ভাবে। আপনার বাচ্চার ওজন বাড়বে দিনে 10 থেকে 15 গ্রাম, মানে সপ্তাহে 400 থেকে 500 গ্রাম ওজন বাড়বে। আর 2 সপ্তাহ পর আপনার বাচ্চার ওজন ও জন্মের সময় যে ওজন ছিল সেই ওজনের থেকে বাড়তে হবে। তো এইগুলো হচ্ছে বুকের আপনার বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা সেগুলো জানার উপায়। সবশেষে আমি এটা বলবো যে আপনার বাচ্চা শুধু আপনার একার ভবিষ্যৎ না, এই দেশ আর এই জাতিরও ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎটা যেন আরো সুন্দর আর আরো গৌরবময় হয়, সেই জন্য আপনার বাচ্চা সঠিকভাবে বৃদ্ধি পাওয়াটা খুব জরুরি। আর এই সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আপনার দুধ পাওয়াটা খুব জরুরি। তাই আপনার বাচ্চাকে 6 মাস অবধি পর্যাপ্ত পরিমাণ দুধ দেব, আমরা সেটা সুনিশ্চিত করব। ধন্যবাদ। ধন্যবাদ উষাদিকা। এবার দুগ্ধপান সংক্রান্ত সমস্যা নিয়ে বলার জন্য আমি অনন্যা দেনা বিএসসি নার্সিং ফোর্থ ইয়ারকে ডাকছি। আর মায়েদেরকে আমি আবারও বলছি, যেগুলো বলা হচ্ছে, যেগুলো দিদিরা বলছেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা মন দিয়ে শোনো।
আর একটা এরকম প্রশ্ন উত্তর পর্ব হবে, তোমরা যদি ঠিকঠাক উত্তর দিতে পারো, এগুলো যদি মন দিয়ে শোনো তোমরা, তাহলে তোমরা কিন্তু একটা করে গিফট পাবে। তাই মন দিয়ে শোনো, এগুলো তোমাদের জন্য উপকারী আর তোমাদের বাচ্চাদের জন্য উপকারী। তো এতক্ষণ ধরে আপনাদের সবাইকেই বলা হলো যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খাওয়াতে হবে বাচ্চাদেরকে, আর কিছু খাওয়ানো যাবে না, এমনকি জলও না, তাই তো? কিন্তু এরকম হয় যে অনেক কাজের ক্ষেত্রে বা যদি কোনো সমস্যা হয় যে মা সবসময় বাচ্চার সাথে থাকতে পারছে না, তখন তো মাকে একটুখানি কাজের জন্য ছেড়ে বেরিয়ে যেতে হতে হয় না, বাচ্চার সাথে সবসময় থাকা যায় না। তো আপনারা অনেকেই হয়তো অনেক কাজ করেন, এখন হয়তো মা হচ্ছেন, তাই জন্য একটু বিশ্রাম নিচ্ছেন, কিন্তু 6 মাস পর্যন্ত যে আপনারা কাজ করবেন না, সেটা তো হয়তো সম্ভব হবে না। তাহলে তখন কি করে আপনারা বাচ্চাদের দুধ খাওয়াবেন, সেইটা নিয়ে আমি এখন বলবো, ঠিক আছে? তো আপনারা প্রথমে ওই আপনার দুধটা বুক থেকে বের করে একটা পরিষ্কার বাটি এবং চামচের মধ্যে নিয়ে রাখতে পারেন। সেই দুধটা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমাদের যে ঘরে যে নর্মাল তাপমাত্রা সেইখানে রাখতে পারেন। এবং যদি কারোর মধ্যে ফ্রিজ থাকে, কেউ যদি ফ্রিজের মধ্যে সেটা রাখতে পারেন, তাহলে একদিন পর্যন্ত ঠিক থাকবে। আর দুধটা যখন ফ্রিজ থেকে বের করে খাওয়াবেন, 1 থেকে 2 ঘন্টা আগে সেটা বের করে নেবেন, কারণ ঠান্ডা যদি দুধটা খাওয়ান বাচ্চাকে, তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? তো ফ্রিজ থেকে 1-2 ঘন্টা আগে বের করে দুধটা খাওয়াতে হবে। এবার আমি বলবো আপনারা কি করে দুধটা বের করবেন বুক থেকে। প্রথমে হাতটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে আসতে হবে। তারপর হাতের যে পুরো আঙুলটা রয়েছে সেটা বুকের গোটার উপরের অংশে রাখতে হবে, যে দ্বিতীয় নম্বর আঙুলটা রয়েছে সেটা তার নিচে রাখতে হবে, দিয়ে ওইভাবে মালিশ করে ওখান থেকে দুধটা বার করতে হবে এবং পুরো দুধটাই পুরো বুক থেকে বার করতে হবে। একটু 3 থেকে 5 মিনিট হয়তো সময় লাগবে। আর যেই বাটি চামচে বাচ্চাদের খাওয়াচ্ছেন, সেই বাটি চামচটা ব্যবহার করার পর সেটা ভালো করে সাবান জল দিয়ে ধুতে হবে এবং গরম জলে 20 মিনিট ফোটাতে হবে। যদি আপনারা সেটা না ভালো করে ফোটান বাচ্চার এই বাটি চামচ, তাহলে কিন্তু বাচ্চার অনেক অসুখ হবে এবং অনেক রোগ সংক্রান্ত অনেক সমস্যা দেখা দেবে, ঠিক আছে? আর বাচ্চাকে যখন খাওয়াবেন, বাচ্চাকে মাথাটা ঘাটটা একটু উঁচু করে ধরবেন। আর একটা চামচের মধ্যে দুধটা নিলে এবার ওটাকে নিয়ে বাচ্চার মুখের মধ্যে দুধটা দিয়ে দেবেন না, বাচ্চার মুখের সামনে চামচটা ধরবেন, যাতে বাচ্চা নিজে খেয়ে নিতে পারে জিনিসটা, তাই তো? ওটা হলেই বাচ্চা ভালো হবে, বাচ্চার জন্য সুবিধা হবে, বাচ্চা নিজে খেতে শিখবে। এবার বলি যে শুধু এরকম না যে মায়েরা হয়তো কাজের জন্য বাইরে থাকছে, অনেক সময় হয় মায়েরা একটু অসুস্থ, তাই জন্য বাচ্চাকে দুধ খাওয়াতে পারছে না। তো মায়ের কি কি অসুস্থতা হতে পারে যার জন্য দুধ খাওয়াতে সমস্যা হতে পারে, সেইটা নিয়ে আমি এবার বলবো। প্রথমেই বলি, এটা অনেকে আপনারা দেখেছেন যে উল্টা বাচ্চার একটু সমস্যা হতে পারে, তেমন কিছু গুরুতর সমস্যা না, একটু সমস্যা হতে পারে। তো ওটা আপনারা হাত দিয়ে বোটাটা সোজা করে নেবেন, তারপর বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। কিংবা এখানে যারা অনেকে আগে এসেছেন বা আপনাদের বাড়ির সোজা করে তারপর দুধ খাওয়াতে লাগে, আপনাদের শিখিয়েও দেওয়া হয়, সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো, সেরকম ভাবে করতে পারেন। কিংবা এখানে যেটা একটু আগে বলা হলো দুধ খাওয়ানোর এতে ওটাতে বাচ্চা ধরবে না, ঠিক আছে? এরকম ভাবে খাওয়ালে আপনাদের বাচ্চারা খুব ভালোভাবে দুধ খেতে পারবে। তাহলে কারণ হতে পারে বুকের মধ্যে দুধ জমে যেতে পারে, যেগুলো সংক্রমণ হতে পারে, দুধের এই কালো অংশটা ফেটে যেতে পারে। তো সেই হয় এবং মায়ের তো তখন জ্বরও আসতে পারে, অসহ্য যন্ত্রণা হয়, তখন কি করবেন আপনারা? তখন অবশ্যই মায়ের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন, মায়ের চিকিৎসা করাবেন, যা যা ওষুধ দেওয়া হয় খাওয়াবেন, কিন্তু বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না তখন। তাহলে কি করবেন? ধরুন একটা বুকে ইনফেকশনটা হয়েছে, অন্য বুক থেকে বাচ্চাকে খাওয়াতে পারেন, কিংবা যদি দুটো বুকেই হয়ে যায়, তাহলে তো মাকে তখন করতে হবে যে ওটা আমরা এমনি বের করে নেবো, দুধটা বের করে বাড়ি চামচে খাওয়াবো। যেমন এরকম একটা পাওয়া যায় ব্রেস্ট পাম্প বলে, ঠিক আছে? এই যে জিনিসটা, এটা বুকের সাথে আটকে যায় এবং পাম্পটা দিয়ে হাতে পাম্প করে দুধ বার করে। এখান থেকে এইভাবে দুধ বের করে আপনার বাড়ি চামচে করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো সেটা হয় কি, মাকে আগে থেকে একটুখানি আমাদের সহায়তা করতে হবে, মাকে বোঝাতে হবে। মা তো ডেলিভারির সময় অনেক কষ্টে থাকে না, অনেকটা কষ্ট হয়, সেই নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার হোক, মার অনেকটা কষ্ট হচ্ছে। তো মাকে একটুখানি বোঝাতে হবে, বাচ্চাকে ঠিক করে দুধটা ধরাতে হবে। বাচ্চা যদি না প্রথম থেকে দুধটা ধরে, তাহলে বাচ্চার অভ্যেস হবে না, তারপর বাচ্চা খেতেও পারবে না।
কিংবা বাচ্চা যদি কোনো অসুস্থ হয়, বাচ্চা না খেতে পারে, সেটা ডাক্তারবাবুকে দেখায়। এবং কেন আপনাদের খেয়াল রাখতে হবে যে মায়ের দুধই বাচ্চার জন্য সব থেকে ভালো, ঠিক আছে? ওই প্যাকেট দুধ খাওয়ানো যাবে না, তো যে কোনো ঘরেই হোক মাকেই দুধ খাওয়াতে হবে। তারপর যেটা হয়, স্তনে দুধটা ভালো করে খেতে পারছে না, বাচ্চারা তো ছোট, অত দুধ খেতে পারছে না, ভালো করে হয়তো খাওয়ানো যাচ্ছে না, তখন দুধটা জমে যায়, যে জমে গিয়ে ওই জায়গাটা শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, ফুলে যায়। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আপনাদের যারা মা হচ্ছেন তাদেরও হতে পারে। তো তখন তাই জন্য কি করতে হবে, দুধটা কিন্তু বের করে ওটাকে হয় বাচ্চাকে খাওয়াতে হবে, যদি না খাওয়াতে পারে সেটা ফেলে দেবে, কিন্তু দুধ ওখানে জমতে দেওয়া যাবে না। ওখানে তো গরম হয়ে যায়, তাই জন্য বাড়িতে একটা আপনার ঘোরা পদ্ধতিতে একটা আরাম পেতে পারেন, সেটা হচ্ছে 4টে ছোট পরিষ্কার কাপড় নেবেন, সেটা একটা জলের পাত্রের মধ্যে রাখবেন। দুটো, একটা কাপড় বুকের ওপরে, একটা কাপড় নিচে, ঠিক আছে, ভেজা কাপড়। তারপর ওই দুটো যখন দেখছেন গরম হয়ে যাচ্ছে, তখন ওই দুটো আবার জলে রেখে দিলেন, আর জলে আর দুটো যে কাপড় ছিল সেইটা আবার এইভাবে রাখতে পারেন। এইভাবে আপনারা দেখবেন আপনাদের ব্যথাটা কমে যাচ্ছে, ওই যে গরম হয়ে যাচ্ছে সেইটাও কমে যাচ্ছে। তারপরে বুকে মালিশ করে এই যেটা দেখালাম এরকম ভাবে আপনারা দুধটা বের করে নিতে পারেন এবং বাড়ির সামনে বাচ্চাকে খাওয়াতে পারেন। অনেক সময় অনেক সমস্যা হয়, তাই জন্য বাচ্চারা দুধ খেতে পারে না। যেমন বাচ্চা যারা খুব কম ওজনের বাচ্চা হয়, যারা একটু অসুস্থ হয়, একটু রুগী হয়, তারা হয়তো বুকে দুধটা টেনে খেতে পারছে না, তখন আমরা প্রথমে চেষ্টা অবশ্যই করবো যে সে যেন বুকে দুধটা নিজেই মায়ের টেনে খেতে পারে। যদি না পারে তাহলে যেভাবে বললাম দুধ বের করে বাড়ির সামনে করে খাওয়ানো যেতে পারে। বা বাচ্চা যদি সাময়িকভাবে একটু অসুস্থ হয়, যেমন বাচ্চা যদি শ্বাসকষ্ট হচ্ছে বা কিছু হচ্ছে তখন, কিংবা বাচ্চা অনেক সময় হয় না যে কাটা ঠোঁট বা চেরা ঠোঁট দেখেছেন কেউ, ওই রকম যদি হয় তাহলে তাদের জন্য এরকম একটা জিনিস পাওয়া যায়। ওই যে বোতলে করে বাচ্চাকে দুধ খাওয়ানো হয়, সেই বোতলের ক্যাপটা একটু অন্যরকম। এই যে এখানে দেখুন, নর্মাল প্রথমেরটা এর একটুখানি এটা ছোট রয়েছে, তারপরেরটা ওই রকম বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু বড় এবং লম্বা রয়েছে, যাতে ওই বাচ্চারা যাদের কাটা ঠোঁট বা কাটা চেরা ঠোঁট নিয়ে জন্মাচ্ছে তারা ভালো করে খেতে পারে। এরকম অনেক কিছুই রয়েছে। আপনাদের যা সমস্যা হবে আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আসবেন, হসপিটালে আসবেন। সেটা এটা তো হলো দুধ খাওয়ার নিয়ে। এবার আমাদের এখনো পর্যন্ত সমাজে একটা কলঙ্ক রয়েছে, সেটা হচ্ছে HIV AIDS। আপনারা নিশ্চয়ই জানেন, HIV ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন আপনারা, তাই তো? তো সবার মধ্যে একটা ভয় থাকে, যারা HIV পজিটিভ হয় তাদেরকে আমরা একটুখানি দূরে রেখে দিই সবাই, তাই না? তো এবার বলুন তো যে আপনাদের যে HIV পজিটিভ মায়ের যদি বাচ্চা হয়, সে কি দুধ খেতে পারবে? কেউ কি জানেন? সে বাচ্চা দুধ খেতে পারবে যদি মা HIV পজিটিভ হয়, আর মা যদি ART থেরাপি মানে মা যদি ওষুধ খায় এবং বাচ্চা জন্মের পরে যদি ওষুধ শুরু করে দেওয়া যায়, তাহলে কোনো অসুবিধা হবে না। HIV পজিটিভ মাও তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে, যেরকম ভাবে একটা সাধারণ মা তার বাচ্চাকে দুধ খাওয়ায়, ঠিক সেরকম ভাবেই HIV পজিটিভ মাও তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে। ধন্যবাদ অনন্যাকে। এবার বুকের দুধ বাড়ানোর উপায় নিয়ে মুনমুন কল কোর্স বেসিক ফার্স্ট ইয়ার দিদিকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। এখানে অনেকেই শুনি, যখন মাদেরকে জিজ্ঞাসা করি যে বুকের দুধ খাইয়েছেন কিনা, সব মায়েরা বা বাড়ির লোকেরা একটা কমন কথা বলে যে দুধ হচ্ছে না। এটা কিন্তু ভুল কথা। দুধ হচ্ছে না নয়, একটা শিশুর যখন জন্ম হয়েছে মায়ের বুকের দুধ কিন্তু প্রাকৃতিক নিয়মেই হবে। তার মানে হচ্ছে না মানে আপনি হয়তো ঠিকঠাক করে খাওয়াতে পারছেন না, এটাই মেন কথা। যখন দেখবেন বাচ্চাকে, দিদিরা বললো যে সঠিকভাবে স্তনপান করানোর যে পদ্ধতি, যদি বাচ্চাকে আমরা সেরকমভাবে ধরে স্তনপান করাই, এবং যেটা কি দিনের বেলা আমরা বলি বাচ্চাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা ছাড়া খাওয়াতে হবে। বাচ্চারা, নবজাত যারা শিশু, তারা হচ্ছে 20 থেকে 22 ঘন্টা ঘুমিয়ে থাকে। সেক্ষেত্রে বাচ্চাকে মাঝে মধ্যেই উঠিয়ে উঠিয়ে পায়ে টোকা মেরে ওঠাতে হবে এবং 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া দিনের বেলা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে, আর রাতের বেলা 3 থেকে 4 ঘন্টা ছাড়া বুকের দুধ খাওয়াতে হবে। এবং মায়েদের ক্ষেত্রে এটা, যখন আপনারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, প্রথমেই আপনারা চেষ্টা করবেন 1 গ্লাস যদি জল খেয়ে নেন এবং আপনার যা কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো আগে করে তারপরে আরামভাবে বসবেন। কারণ আপনার বসাটাও কিন্তু একটা ব্যাপার। আপনার যদি মনে করেন যে আপনি বসেছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মায়ের বুকের দুধ ঠিকঠাক করে আসবে না। সেজন্য আপনাকে আরাম করে বসতে হবে আর মায়ের খাবার খাওয়া। কারণ এই বাচ্চা হতে গিয়ে মায়ের কিন্তু অনেকটা
কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু মাকে আপনাদের অর্থনৈতিক যেরকম অবস্থা, ভাত ডাল রুটি আপনারা যা পারবেন সেগুলো কিন্তু খাবেন। এবং আরো কিছু কিছু খাবার আমি বলবো, বা আপনারাও হয়তো অনেকে জানেন যে কিছু খাবার খেলে মায়ের বুকের দুধ ভালো হয়। আপনাকে বলতে পারবেন যে কোন কোন খাবার খেলে মায়ের বুকের দুধ ভালো হয়? জানো কেউ বলতে পারবে? আমি বলে দিচ্ছি, দেখবেন লাউ খেলে, যদি আপনারা লাউ খাওয়ান মাদেরকে, লাউ খেলে কিন্তু বাচ্চার বুকের দুধ কিন্তু ভালো হবে মায়েদের। তাতে হচ্ছে যে কালো জিরে, মায়েদের বলছি কালো জিরে দেখবেন একটু গরম করে নেবে কড়াইয়ে বা তাওয়াতে হালকা করে গরম করে তারপরে গুঁড়ো করে খাওয়ান, তাহলেও কিন্তু হবে। এবং সাবুদানা, এগুলো জানেন, এগুলো সব মায়েদের ক্ষেত্রেই বলছি, সাবুদানা খাবেন, ভালো করে শাকসবজি, সবুজ শাকসবজি ভালো করে খেতে হবে, তাহলে কিন্তু হবে। এবং যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন, দুধ খাওয়ানোর পরেও বাচ্চাকে 15 থেকে 20 মিনিট আপনার শরীরের সংস্পর্শে রাখবেন এবং চেষ্টা করবেন বাচ্চার যে কাজকর্মগুলো সবটা হচ্ছে মা নিজে করতে, ঠাকুমা দিদিমা এদেরকে দেবেন না। বাচ্চার কাজ নিজে করবেন, তাহলে মায়ের সঙ্গে বন্ডিংটা ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু মায়ের বুকের দুধটাও ভালো হবে। আরেকটা যেটা কথা, যদি বাচ্চাকে আপনারা ঠিকঠাক দুধ খাওয়ান, সেক্ষেত্রে 1.5 মাস পর্যন্ত আপনাদের কিন্তু কোনো গর্ভনিরোধক বড়ি খেতে হবে না। অনেকেই গর্ভনিরোধক বড়ি খান, মালা দিয়ে অনেকেই খান, কিন্তু এগুলো কিন্তু বাচ্চা হওয়ার পরে আর এই বড়িটা খাওয়া যাবে না। 1.5 মাস পর্যন্ত কোনো বড়ি খাওয়ার দরকার নেই। 1.5 মাসের পর থেকে এখন স্বাস্থ্যকেন্দ্রে বড়ি দেয়, অন্তরা, ছায়া, এই বড়িগুলো সপ্তাহে 2 দিন খেতে হয়। এই বড়িগুলো যদি খান, সেক্ষেত্রে কিন্তু মায়ের দুধ তৈরি হতে কোনো অসুবিধা হয় না। আরেকটা হচ্ছে, যে কোনো ওষুধ, হয়তো মায়ের ব্যথা করছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, নিজের ইচ্ছা মতো কোনো কিন্তু ওষুধ খাওয়া যাবে না। আগে ডাক্তারের পরামর্শ নেবেন, এরপরে হচ্ছে আপনারা ওষুধ খাবেন। কারণ অনেক ওষুধের ক্ষেত্রে বাচ্চা কিন্তু মায়েদের বুকের দুধ কিন্তু কমে যেতে পারে, এগুলো কিন্তু আপনাদের করতে হবে। আর সবাইকে গিফট নিতে হবে, ঠিক আছে? এখন আমি বলবো, এখানে কর্নার আছে, সব মাই চাই গিয়ে ওখানে ক্যাঙ্গারু মাদার কেয়ার দেয়। আজকে আমি বলবো এখানে ক্যাঙ্গারু মাদার কেয়ার কিভাবে দেব তার পদ্ধতি আর এটার উপকারিতা। ক্যাঙ্গারু মাদার কেয়ার দিলে কি উপকার হবে মা আর বাচ্চা, ঠিক আছে? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? মা সবাই দেখতে পাচ্ছেন? যদি দেখতে না পান একটু এগিয়ে আসতে পারে। এখানে আমি সঠিক পদ্ধতিতে কিভাবে ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয় সেটা দেখাবো। যে যে মায়েরা দেখতে পাচ্ছেন না, এগিয়ে আসতে পারে, ঠিক আছে? দেখুন, এখানে আমরা একটা ক্যাঙ্গারু মাদারের চেয়ার পেয়েছি। বাড়িতে কিন্তু ক্যাঙ্গারু মাদার চেয়ার হয়তো আপনাদের থাকবে না। আপনারা বিছানাতেও এরকম করে হেলান দিয়ে দেখুন, যে যার মতন কমফোর্টেবল পজিশনে বসে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে পারেন। আর সর্বপ্রথমেই বলি, ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়ার জন্য সবসময় মাকেই লাগবে। বাড়িতে যারা ইচ্ছুক, যারা বাচ্চাকে কোলে নিয়ে থাকতে ভালোবাসে, তারা সবাই কিন্তু এই ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যেই দেবে ক্যাঙ্গারু মাদার কেয়ার, তাকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ফাঁকা থাকতে হবে, অন্য কোনো কাজ করলে চলবে না। কারণ এই কেয়ারটা সম্পূর্ণ 1 ঘন্টা, 1 ঘন্টার উপর, 1 ঘন্টার কমে কিন্তু এটা ছাড়া যাবে না। আমি এখন বলবো কিভাবে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হয়, ঠিক আছে? মা শুনতে পাচ্ছেন আপনারা? সবাই জোরে বলুন, শুনতে পাচ্ছেন? ঠিক আছে, দেখুন, যখন ক্যাঙ্গারু মাদার কেয়ার দেব, সবার প্রথম মায়ের বুক আর বাচ্চার শরীর উন্মুক্ত থাকবে, কোনো জামা কাপড় থাকবে না। মায়ের শরীরে বুকের কাছে ফাঁকা থাকবে। যদি কোনো ঘরে জামা কাপড় পরেন, যেটা সামনেটা ফাঁকা হবে, সেই জামা কাপড় পরতে হবে। শাড়ি পরলে ব্লাউজ থাকবে, অসুবিধা নেই। আর বাচ্চার জামা কাপড় থাকবে পুরোটাই খোলা থাকবে। এরপর বাচ্চাকে মায়ের 2 স্তনের মাঝখানে, বুকের মাঝখানে রাখতে হবে, একটু উঁচু করে রাখতে হবে। বাচ্চার হাত দুটো থাকবে মায়ের স্তনের উপরে, ছবিটা দেখুন, এই যে দুটো হাত থাকবে, আর পা দুটো থাকবে ঠিক স্তনের নিচে, ঠিক ব্যাঙের মতো। একবার দেখুন, দেখতে পাচ্ছেন সবাই? তাপমাত্রা তাড়াতাড়ি আমাদের পরিবেশের সঙ্গে মিশে যায়, তাই বাচ্চা ঠান্ডা হয়ে যায়। তাই জন্য বাচ্চাকে যে জামাটা পরাবেন, সেটা যদি সামনের দিকটা কাটা হয় ভালো, না হলে জামার
পুরোটাই পেছন দিকে একটু ঢেকে রাখতে হবে বাচ্চাকে। এবার বাচ্চার মুখটা থাকবে একটা সাইডে, যে কোনো একদিকে, হয় ডান দিকে নাহলে মা দিকে। দেখতে হবে যে বাচ্চার নাক আর মুখ যেন মায়ের শরীরের সঙ্গে আটকে না থাকে, তাহলে কি হবে, বাচ্চার নিঃশ্বাস নিতে পারবে না, তাহলে কি হবে, বাচ্চার ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন বাচ্চার মুখ পাশ ফিরিয়ে রাখতে, ঠিক আছে? এরপর বাচ্চা আর মা দুজনকে উপর থেকে একটা পাতলা চাদর গ্রীষ্মকালের দিনে উপর থেকে ছড়িয়ে দেবেন। দেখুন এই যে মায়ের আঁচলটা দেওয়া হয়েছে উপর দিক থেকে জড়িয়ে, ঠিক আছে? এইভাবে দেবেন, তাহলে কি হবে, বাচ্চাও সুরক্ষিত থাকলো, মাও সুরক্ষিত থাকলো। এতে মা বাচ্চা হওয়ার পরে সাধারণত কি হয়, ঘরে চলে গেলে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক মতন রেস্ট নেওয়া হয়ে ওঠে না, কিন্তু এই 1 ঘন্টায় মা কিন্তু সুন্দরভাবে বাচ্চার সঙ্গে রেস্ট নিতে পারবে, ঠিক আছে? এই অবস্থায় কি হবে, বাচ্চা যদি খিদে পায় তাহলে বুঝতে পারবে মা, সঙ্গে সঙ্গে স্তন্যপান করাতে পারবে। এবার বলছি এর উপকারিতা কি। প্রথমত এই যে বাচ্চা আর মা একসাথে আছে, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? এতে মা আর বাচ্চা দুজনের মধ্যে একটা দৃঢ় বন্ধন তৈরি হয়, ভালোবাসা, যেটা বলি না মা আর বাচ্চার ভালোবাসা সব থেকে বড় ভালোবাসা, এর থেকে বড় কিছু হয় না। তো সেটা কিন্তু এই সময় থেকেই তৈরি হয়। সব মায়েরা বুঝতে পেরেছো, বাচ্চা কিন্তু ভালোবাসবে, এরকম করে রাখে। এরপর বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এইভাবে যদি রাখা হয় সে কিন্তু মা বুঝতে পারবে বাচ্চার খিদে পেয়েছে, বুকের দুধ খাওয়াতে পারবে, তাহলে কি হবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবার কি বাচ্চার শরীর থেকে তাপমাত্রা তাড়াতাড়ি যে বেরিয়ে যায়, বাচ্চারা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এটা হবে না। তাহলে বাচ্চার ঠান্ডা লাগা, সর্দি, হাঁচি, কাশি, আপনারা বলেন যে বাচ্চা হওয়ার পরপরই ঠান্ডা লেগে গেছে, এই জিনিসটা হবে না। বেশি হসপিটালে আসতে হবে না, হসপিটালে কিন্তু রোগ জীবাণু, বাড়িতেই ভালো থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে, ঠিক আছে, এই বাকি পার্টটা বলবে আমাদের আরেকজন দিদি, ঠিক আছে? সকলকে গুড আফটারনুন। এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে স্তন্যপানের উপকারিতা, এই নবজাতকের কি কি বিপদ হতে পারে। সবাই শুনতে পাচ্ছেন তো? নবজাতকের কি কি অসুবিধা হতে পারে? প্রথমেই হচ্ছে বুকের দুধ টেনে না খাওয়া, ঠিক আছে, বাচ্চা ঝিমিয়ে যাওয়া বা নেতিয়ে পড়া, এবং কি হয়েছে শরীরের তাপমাত্রা, জ্বর হতে পারে, বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, এবং হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, ঠিক আছে? এরপরে খিচুড়ি হতে পারে, এবং শ্বাস প্রশ্বাসের সময় কষ্ট হতে পারে, বুকের যে মাঝের অংশ বসে যাবে, শ্বাস প্রশ্বাসের যখন কষ্ট হবে, এবং কি হবে যে মাথার নরম অংশ, দেখবে বাচ্চার মাথার নরম অংশ থাকে, সেই অংশটা যদি বসে যায় বা ফুলে যায়, সেটাও একটা বিপদ লক্ষণ, ঠিক আছে? বাচ্চার শরীর যদি নীলচে হয়ে যায়, সেটাও একটা বিপদ লক্ষণ, এবং বাচ্চার শরীরে জন্ডিস হতে পারে, সেক্ষেত্রে কি হবে, বাচ্চার শরীর হলুদ হয়ে যাবে, ঠিক আছে? এই সমস্ত যদি বিপদ লক্ষণ হয়, সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতে থাকবেন না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে, যেটা আপনার নিকটবর্তী, সেখানে সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন এবং ডাক্তারবাবুদের দেখাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি কি বিপদ লক্ষণ হয়? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদিকে। এবার একটা ছোট্ট প্রশ্ন উত্তর পর্ব, যেটা এখন অনেকক্ষণ থেকে আমি বলছিলাম, ওটা এবার হবে। মায়েরা কি কি শিখলেন আপনারা সেটা একটু পরীক্ষা করে নেওয়া যাক। আমি অনন্যা বেরাকে ডাকছি এই প্রশ্ন উত্তর পর্বটা কন্ডাক্ট করার জন্য। মায়েরা, প্রথম প্রশ্ন, কত মাস অবধি বাচ্চাকে শুধুমাত্র মাতৃ দুগ্ধ পান করাতে হবে? যারা জানবে হাত তুলবে। কত মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খাবে মা? গোলাপি শাড়ি যিনি পরেছেন উনি বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, দিনে কতবার ও রাতে কতবার স্তন্যপান করাটা উচিত? 8বার আর রাতে 3বার। হ্যাঁ, খুব ভালো, একটা ঠিক বলেছে। 3 নম্বর প্রশ্ন, কত বছর পর্যন্ত স্তন্যপান চালিয়ে যাওয়া যেতে পারে? ভুল হলো, প্রশ্নটা হচ্ছে কত বছর পর্যন্ত স্তন্যপান চালিয়ে যাওয়া যেতে পারে?
শপথ